কোনটা রাখলাম তখন দেখলাম কালি নিয়ে আসা লাগবে। আজকে আমরা দেখবো হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ং এর দ্বিচির পরীক্ষা, দুইটা চির। এখান থেকে সিকিউ পাবা, মাস্ট আসবেই। এই টপিক থেকে সিকিউ মাস্ট আসবে। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এইটা হচ্ছে যে কোনো সোর্স। তো সোর্স হিসেবে আমরা ধরে নেই মোমবাতি। ধরো এটা মোমবাতি। প্রথমে কি করা হয়েছিল? প্রথমে একটা চির, এর আগের দিনই অল্প একটু দেখাইছিলাম, কিন্তু প্রথমে একটা চির, পরে গিয়ে এটাকে ভাগ করা হয় দুইটা চিরে, দুইটা চিরে, দেন শেষে থাকে পর্দা। এটা হলো পর্দা। আচ্ছা, তো এখানে দুইটা চির নেওয়ার কারণ কি? দুইটা চির নেওয়ার কারণ হচ্ছে আমি তোমাদের ব্যতিচারের সময় দেখাইছিলাম যে দুই ধরনের ব্যতিচার হয়, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স আর একটা হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স বা গঠনমূলক ব্যতিচারে উজ্জ্বল অবস্থার সৃষ্টি হয় বা উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়, বলা হয় উজ্জ্বল ডোরা, মানে উজ্জ্বল অবস্থার সৃষ্টি হয়। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স, সেখানে কোনো বিস্তার থাকে না, অর্থাৎ তীব্রতা জিরো, এবং সেখানে অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। একটাতে উজ্জ্বল, গঠনমূলক ব্যতিচারে উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়, ধ্বংসাত্মক ব্যতিচারে অন্ধকার ডোরার সৃষ্টি হয়। এখন ব্যতিচারের কিছু শর্ত ছিল। ব্যতিচার সবসময় কিন্তু ব্যতিচার হয় না, উপরিপাতন ব্যতিচার হলো বিশেষ ধরনের একটা উপরিপাতন, যেখানে কিছু শর্ত মেনে চলতে হয়। একটা হচ্ছে এই সোর্সগুলোকে কোহেরেন্ট হতে হবে, কোহেরেন্ট বা সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন বা একই দশা পার্থক্যের তরঙ্গ সৃষ্টি করতে হয়। এখন সমদশা সম্পন্ন বা একই দশা পার্থক্যের তরঙ্গ তুমি কিভাবে পাবা? আলাদা আলাদা সোর্স থেকে কখনোই সমদশা সম্পন্ন বা একই দশা পার্থক্যের, একই কম্পাঙ্কের, একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ পাওয়া সম্ভব নয়। ধরো দুইটা আলাদা আলাদা কোম্পানির লাইট, তো একটা লাইট থেকে যে তরঙ্গটা বের হবে, অন্য লাইট থেকে যে তরঙ্গ বের হবে, অবশ্যই এটা কি হবে না, সেম হবে না, কারণ যন্ত্রই তো আলাদা। তাহলে তুমি এটা করবা কিভাবে? করার উপায় হচ্ছে এই যে এইটা করা। দেখো কি হয় এই ক্ষেত্রে। আমি তো বলছিলাম যে কোনো একটা সোর্স থেকে আমাদের তরঙ্গ মুখ সৃষ্টি হয়, এবং তরঙ্গ মুখটা সোর্সের কাছাকাছি অবস্থানে কেমন হয়? গোলীয়, গোলীয় তরঙ্গমুখ সৃষ্টি হয়। তো এইভাবে সামনে গোলীয় তরঙ্গমুখ সৃষ্টি হবে। দেখো এই গোলীয় তরঙ্গমুখগুলো এর ভিতরে কিন্তু প্রবেশ করবে, তরঙ্গ সামনের দিকে যাবে, গোলীয় তরঙ্গমুখ সামনের দিকে অগ্রসর হইতে থাকবে। এইভাবে গোলীয় তরঙ্গমুখ সৃষ্টি হবে। এইটা হতে হতে এই তরঙ্গমুখটা এর ভিতরেও প্রবেশ করবে, আবার এর ভিতরেও কিন্তু প্রবেশ করবে। তার মানে তরঙ্গটা দেখো সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তরঙ্গমুখ সৃষ্টি করতেছে। এটা কিসের নীতি অনুযায়ী? এটা হচ্ছে আমাদের, বলো, হাইগেন্সের নীতি অনুযায়ী। হাইগেন্সের নীতি পড়াইছিলাম না, যে তরঙ্গমুখ সৃষ্টি হয়, আবার সেই তরঙ্গমুখগুলো অনুতরঙ্গের উৎস হিসেবে কাজ করে বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে, সেখান থেকে আবার নতুন একটা তরঙ্গমুখ সৃষ্টি হয়, আবার নতুন তরঙ্গমুখ সৃষ্টি হয়। এইভাবে তরঙ্গমুখ, নতুন নতুন তরঙ্গমুখ সৃষ্টি হচ্ছে। তাহলে এই দিকেও তরঙ্গ প্রবেশ করতেছে, আবার এই দিকেও তরঙ্গ প্রবেশ করতেছে। এখন এই তরঙ্গমুখ এবং এই তরঙ্গমুখগুলোর ভিতর দিয়ে যে তরঙ্গগুলো যাবে,
এই তরঙ্গগুলো যে কোনো একটা অবস্থানে, ধরো এই অবস্থানে এসে ব্যতিচার ঘটনা ঘটাইলো, এই অবস্থানে এসে ব্যতিচার ঘটনা ঘটাইলো, যদি এইখানকার তরঙ্গ এবং এইখানকার তরঙ্গ এখানে এসে ব্যতিচার ঘটনা ঘটায়, তাহলে সেখানে উজ্জ্বল অথবা অন্ধকার ডোরা দেখা যাবে, উজ্জ্বল অথবা অন্ধকার ডোরা দেখা যাবে। এখন এখানে আমরা মোমবাতির লাইট দেখাইছি। বিজ্ঞানী ইয়াং যে পরীক্ষাটা করছিল সেখানে উনি সাদা আলো ব্যবহার করছিল। সাদা আলো ব্যবহার করে উনি বিভিন্ন ধরনের রঙিন ডোরা পাইছিল। সাদা আলো ব্যবহার করে উনি রঙিন ডোরা পাইছিল। এখন তুমি যদি সাদা আলো ব্যবহার না করে, সাদা আলো মানে কি? সকল আলোর মিশ্রণ, সাদা বা বর্ণহীন মানে বেনিয়া সহ কলা, সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোই কিন্তু এর ভিতরে আছে, সাদা বা বর্ণহীন বলা হয়। এখন ইয়াং করছিল কি, সাদা আলো ব্যবহার করছিল, যার ফলে এই যে পর্দা, এই পর্দায় উনি বিভিন্ন ধরনের রঙিন ডোরা পাইছিল। তো তুমি যদি সাদা আলো ব্যবহার না করে উনি যদি মনোক্রোমাটিক অর্থাৎ একবর্ণীয় আলো ব্যবহার করত, মনোক্রোমাটিক বা একবর্ণীয় আলো ব্যবহার করত, একবর্ণীয় আলো বলতে নীল আলো ব্যবহার করলে শুধুই নীল, সবুজ আলো ব্যবহার করলে শুধুই সবুজ, এরকম যদি একবর্ণীয় আলো ব্যবহার করত, তাহলে উনি পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার ডোরা পাইতেন। পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকার ডোরা, অন্ধকার ডোরা। এখন সেটা কিভাবে দেখো, এইটা একটা চির, এটা একটা চির, এর মাঝখানে যে ডোরাটা সৃষ্টি হবে, এই বরাবর মাঝখানে যে ডোরাটা সৃষ্টি হবে এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। একেবারে সেন্টারে যে ডোরাটা সৃষ্টি হবে তাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল, অর্থাৎ ওখানে সবচেয়ে বেশি উজ্জ্বল অবস্থা দেখা যাবে, সবচেয়ে বেশি উজ্জ্বল অবস্থা দেখা যাবে, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, সেন্টারে আছে, এই জন্য বলা হচ্ছে কেন্দ্রীয়। প্রথমে কেন্দ্রীয় উজ্জ্বল, এর পরের ডোরা থাকবে অন্ধকার, এটা হবে অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, আবার অন্ধকার, আবার এখানে উজ্জ্বল। একইভাবে নিচের দিকে এটা ছিল কেন্দ্রীয় উজ্জ্বল, এর পরে হবে অন্ধকার, আবার এখানে উজ্জ্বল ডোরা পাবা, আবার এখানে অন্ধকার ডোরা পাবা। এইভাবে পর্যায়ক্রমে একটা উজ্জ্বল ডোরা, একটা অন্ধকার ডোরা, এইভাবে আমরা পর্দাতে পাইতেই থাকবো। পর্দাতে যথাক্রমে একটা জায়গায় দেখবো যে আলো আছে, একটা জায়গায় দেখবো আলো নাই, একটা জায়গা উজ্জ্বল, একটা জায়গা অন্ধকার। তো অন্ধকারকে বলা হয় অবম, অবম। এখানে অন্ধকারের অপর নাম কি? অবম। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ব্যতিচার ঘটার জন্য ইয়াং এর দ্বিচির পরীক্ষায় আমরা পর্দাতে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা দেখতে পাই, যেখানে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল হচ্ছে পর্দাতে সেন্টারে থাকে, সেন্টার মানে কেন্দ্র, সেন্টারে থাকে অর্থাৎ একবারে মিডল পয়েন্টে থাকে, এর জন্য এটার নাম দেওয়া হয়েছে কেন্দ্রীয় উজ্জ্বল।
তারপরে একটা অন্ধকার পাবো, তারপরে উজ্জ্বল, তারপরে অন্ধকার, তারপরে উজ্জ্বল, এইভাবে চলতেই থাকবে। যতটুকু জায়গা পর্দা আছে ততটুকুতে আমরা এভাবে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা পাইব। এটা একটু তুলে নাও। তাহলে ইয়াং এর ডিচির পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাখ্যা যেটা আসতেছে সেটা কিন্তু হাইগেন্সের নীতি থেকে কিন্তু ব্যাখ্যাটা আসতেছে, তাই না? কারণ দেখো, আমরা আলাদা আলাদা সোর্স ব্যবহার করি, এটা একটা সোর্স, এটা একটা সোর্স, আলাদা আলাদা সোর্স ব্যবহার করে একই তরঙ্গ পাইছি না? যেগুলো এই তরঙ্গ এবং এই তরঙ্গ দেখো এখানে ব্যতিচার ঘটনা ঘটায় উজ্জ্বল ডোরা তৈরি করছে। তো এইটাই বলতেছি যে বিজ্ঞানী ইয়াং এটা আবিষ্কার করছিল, যেভাবে একই উৎস থেকে, দেখো একই উৎস, মোমবাতির উৎস, সেই একই উৎসকে দুইটা আলাদা আলাদা সোর্সে ভাগ করে দুইটা আলাদা আলাদা তরঙ্গ পাইছি, কিন্তু একই কম্পাঙ্কের, একই কম্পাঙ্কের, একই বিস্তার সম্পন্ন এবং সমদশা সম্পন্ন বা একই দশা পার্থক্যের। যদি আলাদা আলাদা সোর্স হইতো কখনোই কিন্তু তরঙ্গদ্বয় সেম হতো না। আচ্ছা, এটা জানার জন্য অবশ্যই হাইগেন্সের নীতি জানা থাকবে। আচ্ছা, এটা তাহলে আমরা মিশিয়ে দিলাম। এখন এই ইয়াং এর ডিচির পরীক্ষাতে এই পর্দা এবং চির এগুলো সংক্রান্ত আমাদের বিভিন্ন রাশি সম্পর্কে পরিচয় থাকতে হবে। দেখো, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তার মানে এটা তোলা হয়ে গেছে। এখন আসো, লেখো, স্টার দিয়ে লেখা শুরু করো। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম, আমরা এটা জানতাম না যে এনতম ডোরাটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, এটা কিন্তু আমরা জানতাম না। এখন কেন্দ্রীয় উজ্জ্বল থেকে ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্বটা কেমন হবে? যদি এটা উজ্জ্বল হইতো তাহলে কি হতো? এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম ডোরার দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স এন দ্বারা না? তাহলে এটা আমরা লিখবো এক্স এন সমান সমান, দেখো এটা মনে রাখার উপায় আছে। মনে রাখার উপায় কি? আচ্ছা, উজ্জ্বল ডোরা কখন সৃষ্টি হয়? কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সে না ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স? কনস্ট্রাকটিভ না গঠনমূলক ব্যতিচারে উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়। তো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কত ছিল? এটা কিন্তু ব্যতিচার কিন্তু আমি এমনি পড়াইনি, এন ল্যামডা ছিল না? আচ্ছা, কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সের ক্ষেত্রে পথ পার্থক্য ছিল এন ল্যামডা, তাহলে এটা হবে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। দেখো এন ল্যামডা আছে না, এর সাথে খালি ডি বাই এ এটা গুণ হিসেবে থাকবে, এভাবে মনে রাখতে পারবা। এন ল্যামডা এটার সাথে শুধুমাত্র কি ডি বাই এ কিন্তু গুণ হিসেবে আছে। আচ্ছা, এখন যদি বলি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n-1 তম উজ্জ্বল ডোরার দূরত্ব, n-1 বলতে কি বোঝানো হয়? n যদি 10 হয় তাহলে n-1 মানে 9, তাহলে সেটার দূরত্ব কি হবে? x, n এর জায়গায় n-1 সমান সমান n এর জায়গায় শুধুমাত্র কি বসাবো? n-1, n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ।
এটা তোলা হয়ে গেলে বলো। আচ্ছা আচ্ছা, এখন দেখো একটাতে আমরা n তম উজ্জ্বল ডোরা দূরত্ব বের করলাম, আর আরেকটাতে n-1 তম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করলাম। এখান থেকে দুইটা উজ্জ্বল ডোরার মধ্যে কতটুকু দূরত্ব অর্থাৎ কতটুকু ব্যবধান এটা বের করতে পারবো না। একটা হলো n তম উজ্জ্বল ডোরা অর্থাৎ ধরো দশম উজ্জ্বল ডোরা, আর আরেকটা হলো n-1 অর্থাৎ ধরো নবম উজ্জ্বল ডোরা। তাহলে নবম উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কত এটা বের করতে পারবো না, দুইটা বাদ দিলেই তো হয়ে যাবে। তো এই দূরত্বটা বা এই ব্যবধানটা সব ক্ষেত্রেই সমান। অষ্টম থেকে সপ্তমের যে দূরত্ব হবে, নবম থেকে দশমের সেই একই দূরত্ব হবে, দশম থেকে একাদশ একই দূরত্ব হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। তাহলে লেখো পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব বা ব্যবধান, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব বা ব্যবধান, এটাকে বলা হয় ডোরা ব্যবধান। এই শব্দগুলোই কিন্তু বেশি মিস করবা, বুঝছো? এই ব্যবধান, প্রস্থ, এগুলোতেই বেশি সমস্যা হয়, মানে বাংলাতে তোমার সমস্যা হবে, অন্য কিছু না। এই অঙ্কগুলো খুব সহজ, খালি পরিচয়টা ভালো মতো জানতে হয়। অঙ্কগুলো হাইস্ট হলে 4-5 লাইন এরকম, কিন্তু এই যে এইগুলোতে সমস্যা হবে, ধরতেই পারবা না। এজন্য ভালোভাবে দেখে রাখো। পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব বা ব্যবধান, তাহলে কি হবে xn-1 না সমান সমান, একটা ছিল n ল্যামডা ডি ডিভাইডেড বাই a, আর আরেকটা ছিল n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তো তুমি যদি দেখো লসাগু করো, a থাকলো n ল্যামডা ডি মাইনাস n ল্যামডা ডি প্লাস ল্যামডা ডি, তাহলে দেখো এই n ল্যামডা ডি এই n ল্যামডা ডি কেটে যায় না, তাহলে কি থাকে ল্যামডা ডি ডিভাইডেড বাই a। ভালোভাবে মনে রাখো, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব বা ব্যবধান হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই a। ল্যামডা ডি ডিভাইডেড বাই a। পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব বলতে কি বোঝানো হয় দেখো, এটা একটু দেখাই, দরকার হলে এটা মানে হচ্ছে পাশে এটা হচ্ছে চিত্র একটু আঁকায় রাখবা ভালো হবে। দেখো একটা উজ্জ্বল একটা অন্ধকার, তারপর আরেকটা উজ্জ্বল, তো পরপর দুইটা উজ্জ্বল এর মধ্যে ব্যবধান কে বোঝানো হয় এই যে দেখো, পরপর দুইটা উজ্জ্বলের মধ্যে ব্যবধান সেন্টার টু সেন্টার, সবসময় মনে রাখবা সেন্টার টু সেন্টার। তাছাড়া দেখো তুমি বলতে পারো যে ভাই আমি পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান আমি কই থেকে নিব, আমি যদি এখান থেকে নেই তাহলে এটা কোন পর্যন্ত নিয়ে যাবা, নিবা কই থেকে, মানে শুরুটা করবা কই থেকে, ব্যবধান তো তার মানে কোথাও থেকে একটা জায়গা থেকে শুরু করে একটা জায়গা পর্যন্ত, এখন কোথায় থেকে শুরু করবা কোথায় শেষ করবা, তাই না? এটা একটা কিন্তু কোশ্চেন চলে আসে, কি করবা সেন্টার টু সেন্টার, তাহলে কিন্তু ব্যবধান চলে আসবে সেন্টার টু সেন্টার। এটা একটু চিত্রতে একটু পাশে লিখে আঁকে রাখতে পারো, সবচেয়ে ভালো হবে। সেন্টার টু সেন্টার। আচ্ছা এখন আসো, যদি এই n-তম ডোরা উজ্জ্বল না হয়ে হয়তো অন্ধকার, তাইলে কি হইতো? উজ্জ্বল না হয়ে যদি অন্ধকার হইতো, তাহলে লেখো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম অন্ধকার ডোরার দূরত্ব,
কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম অন্ধকার ডোরার দূরত্ব। n-তম অন্ধকার ডোরার দূরত্ব। n-তম অন্ধকার ডোরার দূরত্ব। তাহলে n-তম অন্ধকার দূরত্ব xn। আচ্ছা, অন্ধকার ডোরা আমরা কখন পাই? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সে না? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচারে পথপার্থক্য কি ছিল? এখানে কিন্তু বেশ ভালোভাবে মনোযোগ দাও, এখানেই ভুল যাবে সবচেয়ে বেশি। 2n+1 λ/2 ছিল না? অথবা আমি বলছিলাম 2n-1 λ/2 ও বসানো যায়। এখন 2n+1 কখন? যখন n এর মান 0 থেকে শুরু হয়। আবার 2n-1 কখন? যখন n এর মান 1 থেকে শুরু হয়। কারণ দেখো, একটা বিষয় দেখো, এখানে 2n+1 এ তুমি যদি 3 বসাও, n এর মান যদি 3 বসাও, তাহলে কত আসে দেখো তো? 3 × 6 + 1। যদি তুমি n এর মান 3 বসাও তাহলে এটা আসে 7 λ/2, যদি n এর মান 3 বসাও। এখন 2n-1 λ/2, এখানে তুমি যদি n এর মান 3 বসাও তাহলে কি সেম আসতেছে? তাহলে 5 λ/2 আসতেছে। তাহলে এখানে কত বসাইতে হবে? 4 বসাও তো একটু। তাহলে 4 বসালে এটা কত আসে? 7 λ/2 না? কথা কি বুঝছো? তুলছো এটা? আচ্ছা, তাইলে দেখো তো, পরপর দুইটা অন্ধকারের ভিতরে যে ব্যবধান, অন্ধকার ডোরার ভিতরে ব্যবধান, ওইটা বলতে কি বোঝানো হচ্ছে? এটা একটা অন্ধকার, এটা উজ্জ্বল, দেন এটা অন্ধকার। পরপর দুইটা অন্ধকারের মধ্যে ব্যবধান বলতে এই যে দুইটা অন্ধকারের সেন্টার টু সেন্টার দূরত্বকে বোঝানো হচ্ছে। আচ্ছা, দেখো, ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ এটাকে ছোট ডেল দ্বারা প্রকাশ করা হয়। ডোরা প্রস্থ সমান সমান λd ডিভাইডেড বাই টুয়াইস a। কিভাবে? দেখো, দুইটা উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যে আমরা ডোরা ব্যবধান কত দেখলাম? λd ডিভাইডেড বাই a না? λd ডিভাইডেড বাই a। তো এখানে তুমি খেয়াল করলে দেখতে পারবা এখানে মোট ডোরা আছে কয়টা? বলো তো, এখানে মোট ডোরা আছে কয়টা? না, মোট ডোরা বলছি, কিন্তু মানে পরিপূর্ণ ডোরা কয়টা আছে? এখানে দেখো একটা ফুল ডোরা আছে, এটা কিন্তু পুরা ডোরা। এই যে এটাকে বলা হয় ডোরা, একটা ডোরা, এটা হচ্ছে পুরা ডোরা। আর এখানে দেখো একটা ডোরার অর্ধেক, আর এখানে একটা ডোরার অর্ধেক। তাহলে এই ডোরার অর্ধেক আর এই ডোরার অর্ধেক মিলে কয়টা ডোরা? একটা ডোরা। আর এটা কয়টা ডোরা? একটা ডোরা। মানে মোট পরিপূর্ণ কয়টা ডোরা আছে? দুইটা ডোরা। তো দুইটা ডোরার মধ্যে ডোরা ব্যবধান কত? λd ডিভাইডেড বাই a। তাহলে একটা ডোরার ব্যবধান বা একটা ডোরার প্রস্থ কত হবে? λd ডিভাইডেড বাই টুয়াইস a না? কথা কি বুঝছো কিনা? এদিকে তাকাও, এদিকে তাকাও। এখন দেখতেছে না, পরে যে বুঝবেন না। দেখো,
বলছিলাম যে দুইটি উজ্জ্বল ডোরার মধ্যে ব্যবধান হচ্ছে সেন্টার টু সেন্টার, দুইটা উজ্জ্বল ডোরা। দুইটা অন্ধকার ডোরার মধ্যে ব্যবধান হচ্ছে সেন্টার টু সেন্টার অন্ধকার ডোরা। তো এটা বলছিলাম কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। আমাকে বলো তো এই এতটুকু দূরত্বের ভিতরে কয়টা পরিপূর্ণ ডোরা আছে? একটা, আবার এটা হচ্ছে একটার অর্ধেক, আর এটা একটার অর্ধেক, তাহলে অর্ধেক আর অর্ধেক মিলে একটা, আর এখানে একটা, তার মানে কয়টা? দুইটা। এখানেও কি তাই না? দেখো তো, দুইটা। তো দুইটা ডোরার মধ্যে ব্যবধান হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই এ। একটা ডোরার মধ্যে ব্যবধান বা একটা ডোরার প্রস্থ কত হবে? ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস না? আচ্ছা, ডোরা প্রস্থ এটা একটু লিখে রাখো। ডোরা প্রস্থ ডেল সমান সমান ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস। হ্যাঁ, দুইটা ডোরা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুইটা ডোরার প্রস্থ না কি বললা তুমি জানো? দুইটা ডোরার প্রস্থ না একটা ডোরার প্রস্থ? এই যে এতটুকু, এটা হলো এতটুকু, এতটুকুর দূরত্ব হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ, বুঝছো? এটা হলো বিষয়। আচ্ছা, এটা আঁকিয়ে রাখতে পারো, সমস্যা নাই। এটা একটু দেখায় রাখো যে এতটুকু হলো ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ, আবার এটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ, এরকম সবগুলো ডোরার প্রস্থ হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ। এখন যদি বলা হয় পাশাপাশি পাশাপাশি উজ্জ্বল ও অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব, অনেকভাবে পেঁচাইতে পারে। দেখো, এর আগের দিন হচ্ছে আমরা ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এটা থিওরি পড়ছি, পুরাটা থিওরি পড়ছি। আজকে এই রিলেটেড ম্যাথ করব, থিওরি রিলেভেন্ট ম্যাথ। তোলো তোলো, তাড়াতাড়ি বের করো। হ্যাঁ, ম্যাথ তোলা শুরু করো, লেখো। 1 নাম্বার দাও। 0.4 মিলিমিটার, 0.4 মিলিমিটার 0.4 মিলিমিটার পারস্পরিক দূরত্বে অবস্থিত, 0.4 মিলিমিটার পারস্পরিক দূরত্বে অবস্থিত দুটি রিজু, রিজু বানান এটা ছোট, দুটি রিজু ও সমান্তরাল রেখাছিদ্রকে, দুটি রিজু ও সমান্তরাল রেখাছিদ্রকে দুটি রিজু ও সমান্তরাল রেখাছিদ্রকে এক বর্ণের আলোকউৎস দ্বারা আলোকিত করা হলো। দুটি রিজু ও সমান্তরাল রেখাছিদ্রকে এক বর্ণের আলোকউৎস দ্বারা আলোকিত করা হলো। এক বর্ণের আলোকউৎস দ্বারা আলোকিত করা হলো। এক বর্ণের, এক বর্ণের আলোক উৎস দ্বারা আলোকিত করা। আচ্ছা, দুটি রিজু ও সমান্তরাল রেখাছিদ্রকে এক বর্ণের
আলোক উৎস দ্বারা আলোকিত করা হলো। এক বর্ণের আলোক উৎস দ্বারা আলোকিত করা হলো। আলোকিত করা হলো। রেখাছিদ্র হতে 40 সেন্টিমিটার দূরে, রেখাছিদ্র হতে 40 সেন্টিমিটার দূরে যে ব্যবধান, এটাই কিন্তু ঝালরের প্রস্থ, ল্যামডা ডি ডিভাইড বাই এ। তাহলে ঝালরের প্রস্থকে কি দ্বারা প্রকাশ করা হবে? বিটা দ্বারা, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তো ঝালরের প্রস্থটা দেওয়া আছে না, বিটার মানটা দেওয়া আছে না? বিটার মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে বিটার মানটা কত দেওয়া আছে দেখি বলো তো, ঝালরের প্রস্থ কত দেওয়া আছে? 0.5 মিলিমিটার। তাহলে 0.5 ইন্টু 10⁻³ সমান সমান, ল্যামডার মানটা আমি জানি না, দেখো ডি এর মানটা জানা আছে 40 ইন্টু 10⁻²। এ এর মানটাও জানা আছে 0.4 ইন্টু 10⁻³ তাহলে দেখো ল্যামডার মান কত হয়? হ্যাঁ, ল্যামডার মানটা কত হয়? 5 ইন্টু 10⁻⁷। এত মিটার, এটা হলো ল্যামডা মান। ফাইভ ইন্টু 10⁻⁷। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা যেত না? ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা দেখো, 10⁻², 10⁻³ নিচে আসবে 10⁻1, উপরে গেলে সেটা কত হয়ে যাবে? 10। 10⁻1 মানে উপরে গেলে কি 10 হয়ে যাবে না? তার মানে এদিকে থাকবে 400, আর এটা কি 4/10, তার মানে 10 উপরে চলে যাবে, তার মানে 4000। আর এটা হচ্ছে 5/, কত? 1000। ক্যালকুলেট করে এমনিতেই বের করতে পারবা, 4 কেটে যাবে, এটা ইজিলি ক্যালকুলেশন করে বের করা সম্ভব। জাস্ট খালি দশমিকগুলোকে ভগ্নাংশে ভাগ করে নিবা, ভগ্নাংশে ভেঙে নিবা। এটা তোলা হয়েছে না? পরের ম্যাথ তোলো। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এখান থেকে কিন্তু ম্যাথ আসবেই। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। সেটি নীল ক্যাডমিয়াম আলো, ক্যাডমিয়াম একটা মৌল। নীল ক্যাডমিয়াম আলো, ল্যামডা লিখবা এইভাবে, ল্যামডা হচ্ছে 4800 অ্যাংস্ট্রম। ক্যাডমিয়াম আলো লেখার পরে ব্র্যাকেটে এভাবে লিখবা, ল্যামডা সমান সমান 4800 অ্যাংস্ট্রম। নীল ক্যাডমিয়াম আলো, সেটি নীল ক্যাডমিয়াম আলো, ব্র্যাকেটে এরকম ল্যামডা সমান সমান 4800 অ্যাংস্ট্রম এভাবে দিবা, 4800 অ্যাংস্ট্রম দিয়ে আলোকিত করা হলো। সেটি নীল ক্যাডমিয়াম আলো, ব্র্যাকেটে ল্যামডা সমান সমান 4800 অ্যাংস্ট্রম, ব্র্যাকেট ক্লোজ করে লিখবা, দিয়ে আলোকিত করা হলো। রেখাছিদ্রের পিছনে কত দূরত্বে একটি পর্দা রাখা হলে, রেখাছিদ্রের পিছনে কত দূরত্বে একটি পর্দা রাখা হলে তার ওপর পট্টির প্রস্থ, পট্টি যে কথা, ডোরা একই কথা, পট্টি বা ডোরা, পট্টির প্রস্থ
পট্টি যে কথা, ডোরা একই কথা, সমার্থক শব্দ। পট্টির প্রস্থ 1 মিলিমিটার হয়। রাখা হলে তার উপর কত দূরত্বে একটি পর্দা রাখা হলে তার উপর পট্টির প্রস্থ 1 মিলিমিটার হয়? পট্টির প্রস্থ 1 মিলিমিটার হয়। পট্টি 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 বা ডোরা। পট্টি। আচ্ছা, পট্টি পট্টি বা ডোরা। পট্টি বলা থাকতে পারে, ডোরা থাকতে পারে, ডোরা বলা থাকতে পারে, এই দুইটা হচ্ছে সমার্থক শব্দ। কিন্তু ঝালর কিন্তু আলাদা। পট্টি এবং ডোরা সেম জিনিস, বাট ঝালর কিন্তু আলাদা। বুঝছো? আচ্ছা, তাহলে পট্টির প্রস্থ, আচ্ছা কি কি দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আগে আমরা প্রথমে লিখে নিই। দেওয়া আছে ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ সমান সমান কত? 0.5 মিলিমিটার, অর্থাৎ 0.5 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, ল্যামডার মান দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে 4800 অ্যাংস্ট্রম। তাহলে 4800 ইন্টু 1 অ্যাংস্ট্রম সমান সমান কত মিটার? 10⁻⁻10 মিটার। সুন্দর। তারপরে এখন বলা আছে পট্টির প্রস্থ। তো পট্টির প্রস্থকে কি দ্বারা প্রকাশ করা হবে? পট্টির প্রস্থ বিটা, সরি ডেল, ডেল। পট্টির প্রস্থকে ডেল দ্বারা প্রকাশ করতাম আমরা। বিটা হচ্ছে ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে ডেল ল্যামডা ডি ডিভাইড বাই কি, এ না টয়েস এ? বলো। টয়েস। ল্যামডা ডি ডিভাইড বাই টয়েস এ। পট্টির প্রস্থ ডেল। বের করতে বলছে কি আমাদের, দেখি বলো তো। ডি এর মান, ডি মানে কি? রেখাছিদ্র হতে পর্দার দূরত্ব, তাই না? সেটা হচ্ছে ডি। ডি এর মানটা বের করতে বলছে। তাহলে ডি সমান সমান কি লেখা যেতে পারে? 2a ইন্টু ডেল ডিভাইডেড বাই ল্যামডা। 2a ইন্টু ডেল ডিভাইড বাই ল্যামডা। ডি সমান সমান 2, a এর মান কত? 0.5 ইন্টু 10⁻³ আচ্ছা, দেখো তো এই ডেল অর্থাৎ পট্টির প্রস্থ, এটা কত দেওয়া আছে? 1 মিলিমিটার না? বলা আছে পট্টির প্রস্থ 1 মিলিমিটার হয়। তাহলে ডেল এটার মান হলো 1 মিলিমিটার, অর্থাৎ 1 ইন্টু 10⁻³ মিটার ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে 4800 অ্যাংস্ট্রম। 4800 ইন্টু 10⁻10। তাহলে দেখো ডি এর মান কত আসে, মিটারে আসবে। ডি এর মান কত আসে? ডি এর মান কত আসে দেখো, কত? 2.08, 2.082 এত মিটার। 23 আবার দরকার নেই এত কিছু না। 0. আচ্ছা, তাহলে দেখো ডি অর্থাৎ রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব 2.083 মিটার। 2.083 মিটার। এই অঙ্কে কোথাও সমস্যা আছে কিনা? ইনফরমেশন দেওয়া আছে সবকিছু, একটা ইনফরমেশন মিসিং ছিল, ওইটাই বের করতে বলছে। আচ্ছা, নেক্সট অঙ্ক তোলো। ইয়ং এর ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায়, নেক্সট কোশ্চেন, ইয়ং এর
ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায় ইয়ং এর ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায় ইয়ং এর ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায় রেখাছিদ্র দুটির পারস্পরিক দূরত্ব ছিল রেখাছিদ্র দুটির পারস্পরিক দূরত্ব ছিল রেখাছিদ্র দুটির পারস্পরিক দূরত্ব ছিল 0.5 মিলিমিটার 0.5 মিলিমিটার রেখাছিদ্রে রেখাছিদ্রের তল থেকে পর্দার দূরত্ব রেখাছিদ্রের তল থেকে পর্দার দূরত্ব 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার। দেখা গেল ছিলাম আজকে বেশ কিছু অঙ্ক বাদ আছে। তোলো অঙ্ক তোলো। অঙ্ক শেষ করে আজকে অপবর্তন বা ডিফ্রাকশন শুরু করব। নাও, একটি বর্ণের আলো দিয়ে একটি বর্ণের আলোকিত একটি দ্বিচির পরীক্ষায় চিরদ্বয় হতে কিছু দূরে স্থাপিত পর্দার ডোরা পাওয়া যায়। চিরদ্বয় হতে কিছু দূরে স্থাপিত পর্দার ডোরা পাওয়া যায়। যদি পর্দাটিকে চিরের দিকে 5 × 10⁻² মিটার সরানো হয়, যদি পর্দাটিকে চিরের দিকে 5 × 10⁻³ মিটার সরানো হয়, 5 × 10⁻³ মিটার সরানো হয়, তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয় 3 × 10⁻5 মিটার। এগুলো সব কালি তোলা। 3 × 10⁻5 মিটার। তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয় 3 × 10⁻5 মিটার। যদি চির দুটির মধ্যবর্তী দূরত্ব, আবারও বলি, যদি পর্দাটিকে চিরের দিকে 5 × 10⁻² মিটার সরানো হয়, তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয় 3 × 10⁻5 মিটার। ওগুলো রেখে দিতে পারেন, দরকার হলে অফসেট পেজ এখানে রেখে দিতে পারেন। তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয় 3 × 10⁻5 মিটার। যদি চির দুটির মধ্যবর্তী দূরত্ব 10⁻³ মিটার হয়, যদি চির দুটির মধ্যবর্তী দূরত্ব 10⁻³ মিটার হয়, তবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আবার আচ্ছা, যদি পর্দাটিকে চিরের দিকে 5 × 10⁻² মিটার সরানো হয়, তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয় 3 × 10⁻5 মিটার। যদি চির দুটির মধ্যবর্তী দূরত্ব 10⁻³ মিটার হয়, তবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে কি বলা আছে, এইটা হচ্ছে দ্বিচির, এটা হলো পর্দা। তো দ্বিচির থেকে পর্দার যে দূরত্ব,
এটা আমরা জানি ডি। ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো এ। আর এখানে বলা আছে যে প্রথম ক্ষেত্রে তুমি যে ডোরাটা পাইতা, অর্থাৎ ডোরার যে ব্যবধানটা পাইতা, যদি এই পর্দাটিকে চিরের কাছে আনা হয় বা চিরের দিকে আনা হয়, পর্দাকে তুমি যদি চিরের কাছাকাছি আনো, তাহলে এই দূরত্বটা কি ডি থাকবে? চেঞ্জ হয়ে যাবে না? এই মানটা কি চেঞ্জ হয়ে যাবে না? বলা হচ্ছে তখন যে ডোরা পাবা, মানে তখন যে ডোরার ব্যবধানটা পাবা, তাদের মধ্যবর্তী দূরত্ব 3 × 10⁻⁵ মিটার, এটা বলা আছে। তাহলে যখন এই রকম অবস্থা ছিল তখন ডোরার মধ্যবর্তী দূরত্ব কত হবে বা ডোরার ব্যবধান কত হবে? ডোরার ব্যবধানের সূত্র কি? ডোরা ব্যবধান একটু মনে করো, দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান অথবা দুটি অন্ধকার ডোরার ব্যবধান, এটাকেই বলা হয় ডোরা ব্যবধান। ডোরা ব্যবধানের সূত্র কি ছিল? λd/a না λd/2? কোনটা? λd/a। দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান বা দুটি অন্ধকার ডোরার ব্যবধান, এটাকে বলা হয় ডোরা ব্যবধান, তাই না? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব প্রথম ক্ষেত্রে ডোরা ব্যবধান। প্রথম ক্ষেত্রে ডোরা ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা দ্বারা না? তাহলে β1। প্রথম ক্ষেত্রে ডোরা ব্যবধান β1 সমান সমান কি হবে? λd/a। দেখো তো, ডি বলতে কি ডি না d1? d1 না? এটা হলো প্রথম ক্ষেত্রে যখন স্বাভাবিক অবস্থায় ডোরা ব্যবধান হচ্ছে β1 সমান সমান λ, এটা হলো d1 ধরে নিলাম। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে তুমি যখন এই পর্দাটাকে যখন কাছাকাছি নিয়ে আসবা, চিরের কাছাকাছি নিয়ে আসবা, তখন এটা কি d1 থাকবে? না, d2 হয়ে যাবে। এখন যদি ডি চেঞ্জ হয়ে যায়, অবশ্যই কি বিটা চেঞ্জ হয়ে যাবে না? অর্থাৎ ডোরা ব্যবধান চেঞ্জ হয়ে যাবে না? বোঝাই তো যাচ্ছে, এটা চেঞ্জ হলে অবশ্যই এটা চেঞ্জ হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ডোরা ব্যবধান β2 সমান সমান λ। আর এই পর্দা তুমি কি করছো? কাছাকাছি নিয়ে আসছো, তখন এটা কি হয়ে যাবে? d2 হয়ে যাবে। λd2/a, চিত্রটা শুধুমাত্র বোঝানোর জন্য। λd2/a। এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। 1 - 2 করে পাই, 1 থেকে 2 বাদ দাও, তার মানে কি β1 - β2 সমান সমান λd1/a মাইনাস λd2/a। এখন দেখো তো, β1 - β2 এটাকে কি লেখা যায়? ডেল বিটা লেখা যায় না? পার্থক্যকে ডেল লেখা যায় না? ডেল বিটা সমান সমান এই λ/a, এটা তুমি কমন নাও, কমন নিলে আসে d1 - d2। তো ডেল বিটা সমান সমান λ/a, d1 - d2, এটাকে তুমি কি লিখতে পারবা? ডেল ডি লিখতে পারবা না? ডেল ডি। দেখো তোমার এগুলার মান দেওয়া আছে, এগুলার মান দেওয়া আছে, বলা আছে ডোরার ব্যবধান এর পরিবর্তন, ডোরা ব্যবধানের পরিবর্তন কত? 3 × 10⁻⁵। ডোরা ব্যবধানের পরিবর্তন মানে কি? ডেল বিটা না? পরিবর্তন, এটা হলো 3 × 10⁻⁵। আচ্ছা, চিরের প্রস্থ কি দেওয়া আছে? চিরের প্রস্থ দেওয়া আছে কত? 10⁻³
চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ এর মান দেওয়া আছে 10⁻³ ল্যামডার মান আমি জানি না। দেখো ডেল ডি মানে কি, ডেল ডি মানে হলো এই যে আগে পর্দা যেখানে ছিল চির থেকে পর্দার দূরত্ব, পরে গিয়ে কিন্তু আমরা পর্দাটাকে কি করছি, চিরের কাছাকাছি নিয়ে আসছি, তাহলে এই যে মধ্যবর্তী দূরত্ব এটাও কিন্তু বলা আছে। দেখো বলা আছে যদি পর্দাটিকে চিরের দিকে 5 × 10⁻² মিটার সরানো হয়, তাহলে দেখো তো পর্দা আগে এখানে ছিল, আমি কি করছি এটাকে 5 × 10⁻³ মিটার সরায় এনেছি, তাহলে এই ডেল ডি এর মানই এটা না, 5 × 10⁻³ না, এই ডেল ডি এর মানই কিন্তু 5 × 10⁻³ আচ্ছা। পর্দাটিকে চিরের কাছাকাছি যতটুকু সরাইছো সেটাই হচ্ছে ডেল ডি এর মান, সেটাই হলো ডেল ডি এর মান। তাহলে ল্যামডার মান কত আসে দেখো, ল্যামডার মান কত আসে, ল্যামডার মান আসবে 6 × 10⁻⁷, 6 × 10⁻⁷ মিটার। ল্যামডার মান আসবে 6 × 10⁻⁷ মিটার বা ডেল ডি এর মান এটাই তো বলছিলাম না, 5 × 10⁻³ ও 2 -2, 5 × 10⁻² ডেল ডি এর মান বলছিলাম 5 × 10⁻²। তোমাদের বলছিলাম তো যখন লিখি একটু বলবা না যে ভুল হয়েছে না ঠিক হয়েছে লেখা। ডেল ডি এর মান বলছিলাম 5 × 10⁻²। দেখো এই অঙ্কটা আবার রিক্যাপ করি। প্রথম অবস্থায় চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব হলো ডি, তখন তুমি যে ডোরার মধ্যবর্তী ব্যবধান পাবা, তুমি যদি পর্দাটাকে চিরের কাছাকাছি নিয়ে আসো অবশ্যই ডোরা ব্যবধান কিন্তু আর সেটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো বলা হচ্ছে যদি তুমি এই পর্দাটাকে 5 × 10⁻³ মিটার চিরের দিকে নিয়ে আসো, তখন ডোরার ব্যবধানের পরিবর্তন হয় 3 × 10⁻⁵, যেটাতে আমরা কি করছি ডেল বিটাতে বসায় দিছি। ডেল বিটা মানে কি, ডোরার ব্যবধানের পরিবর্তন। আর ডেল ডি মানে কি, চির থেকে পর্দার যে দূরত্ব ছিল আগে এবং পরে তাদের মধ্যবর্তী দূরত্ব। তো আমি কি করছি, প্রথমে ছিল D1 পরে হলো D2, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত, ডেল ডি না, আমি পর্দাটাকে এতটুকুই তো সরাইছি, 5 × 10⁻³ মিটারই তো সরাইছি, তার মানে ডেল ডি এর মান হলো 5 × 10⁻², 3 না তো 2। তাহলে এটা বসায় দিলে এ এর মান দেওয়া আছে, ল্যামডার মান আমরা ইজিলি পেয়ে যাব। এই টপিক থেকে অঙ্ক আসবে, সো যতভাবে পেঁচাইতে পারে সবগুলাই দেখাচ্ছি, কারণ এই টপিক থেকে অঙ্ক মাস্ট আসবে। এখন যে টপিক থেকে অঙ্ক আসে চেষ্টা করা হয় সেই টপিকটাকে একটু কঠিন করার, বুঝছো, কারণ জানি যে ছাত্রদের জানা যে এই টপিক থেকে অঙ্ক আসবে, সবাই পড়ে যাবে এটা, তো সবাই যেটা পড়ে যাবে চেষ্টা করা হবে ওইটা একটু কঠিন দেওয়ার, আর সবাই যেটা না পড়ে যাবে সেটা সহজ দিবে, বুঝছো। যেমন চলতরিৎ অনেকে স্কিপ করে যায়, চলতরিৎ অনেকে পড়েই না, তো ওখান থেকে দিবে সহজ। এইবার যেটা দিছে বোর্ড কোশ্চেন একেবারে 9-10 সার্কিট দিয়ে দিছে, বুঝছো, দুইটা তুল্য রোধ সমান্তরালে আছে, তার সাথে একটা শ্রেণীতে আছে, এইরকম, বুঝছো। এজন্য যেটা বেশি পরীক্ষায় আসে ওইটা একটু ডিপলি পড়ার চেষ্টা করা লাগবে, কারণ ওটা দিবে কঠিনটা, বুঝছো। সবকিছু করাই দিচ্ছি, এই জন্য কঠিনগুলো করাই দিচ্ছি। আচ্ছা এরপরেরটা তোলো, ইয়ং এর ডিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক। ইয়ং এর ডিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক ইয়ং এর ডিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক
ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক 6 × 10⁻14 হার্জ। 6 × 10⁻14 হার্জ। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক 6 × 10⁻14 হার্জ। একটি উজ্জ্বল ডোরা ও এর পার্শ্ববর্তী অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। একটি উজ্জ্বল ডোরা ও এর পার্শ্ববর্তী অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 0.75 মিলিমিটার। 0.75 মিলিমিটার। একটি উজ্জ্বল ডোরা ও এর পার্শ্ববর্তী অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 0.75 মিলিমিটার। পর্দাটি যদি 1.5 মিটার দূরে থাকে, তাহলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? পর্দাটি যদি 1.5 মিটার দূরে থাকে তাহলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? পর্দাটি যদি 1.5 মিটার দূরে থাকে তাহলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি চাচ্ছে? এ এর মানটা চাচ্ছে। এখন বলা আছে, দেখো স্ট্রং ইনফরমেশন কি, একটি উজ্জ্বল ডোরা ও এর পার্শ্ববর্তী অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো 0.75 মিলিমিটার। একটা উজ্জ্বল ডোরা, তার পাশে থাকে আরেকটা অন্ধকার ডোরা, এই দুইটার মধ্যবর্তী দূরত্বর সূত্র কি? ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ, বলে দিছিলাম খুব ভালোভাবে। এইটা হচ্ছে একটা উজ্জ্বল ডোরা, এইটা হলো একটা অন্ধকার ডোরা। তো সেন্টার টু সেন্টার, দেখো তো এই সেন্টার টু সেন্টার মিলে একটাও ডোরা হয় না। একটা ডোরার প্রস্থ কি? ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ না? একটা ডোরার প্রস্থ যেটা, একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বও কিন্তু সেটা, ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ। আচ্ছা, এখন এইটার মানটা দেওয়া আছে, ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ এইটার মানটা দেওয়া আছে, দরকার আমাদের এ বের করা। তাহলে অবশ্যই ল্যামডার মানও জানা থাকা লাগবে, ডি এর মানও জানা থাকা লাগবে, শুধুমাত্র এটাও অজানা থাকা লাগবে, তাই না? তাহলেই তো আমরা এটা বের করতে পারবো। কথা হলো, এখানে কি ল্যামডার মান দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তো কম্পাঙ্ক থেকে ল্যামডা কিভাবে বের করা যায়? কম্পাঙ্ক থেকে ল্যামডা কিভাবে বের করা যায়? কম্পাঙ্ক থেকে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করা যায়? সূত্র আছে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে, ভি ইকুয়াল এফ ল্যামডা। তো এখানে আলো বলা আছে, তো আলোর বেগ তো কনস্ট্যান্ট ভাই, সি সমান সমান এফ ল্যামডা। তার আলোর বেগ কত? 3 × 10⁸ না? তাহলে লেখো, আমরা জানি সি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান সি ডিভাইডেড বাই এফ, 3 × 10⁸ ডিভাইডেড বাই এফ এর মান কত বলা আছে? 6 × 10⁻14। 10⁻14, তার মানে ল্যামডা আসবে 0.5 × 10⁻−6, তার মানে 5 × 10⁻−7, 0.5, হ্যাঁ, তার -7 এত মিটার। 5 × 10⁻−7 মিটার বের হবে ল্যামডার মান। তারপরে কি প্রশ্ন মতে, প্রশ্নে কি বলা আছে? একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে লেখো প্রশ্ন মতে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ সমান সমান কত দেওয়া আছে না? একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? 0.75 মিলিমিটার। তাহলে প্রশ্ন মতে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ সমান সমান 0.75 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটার করার উপায় 10⁻³ দ্বারা গুণ করো। দরকার এ এর মান, সবগুলো বসায় দাও। ল্যামডার মান হলো 5 × 10⁻⁷,
ডি এর মান কত 1.5 ডিভাইডেড বাই 2, এর মানটা আমার জানা নাই, 0.75 ইন্টু 10⁻⁻, এ সমান সমান কত বের হয় দেখো, এর মানটা কত বের হয় 5 ইন্টু 10⁻⁻4, এটা বের হয়। চিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 5 ইন্টু 10⁻⁻4। এই অঙ্কগুলো কিন্তু কঠিন না, সহজ অঙ্ক, কিন্তু জাস্ট একটু ঘুরায় পেঁচায় দিছি। হ্যাঁ, এরকমই অঙ্ক। অঙ্কগুলা বড় বড়, উত্তর ছোট। দেখো উত্তর 3-4 লাইন, উত্তর বড়ই হয় না, কিন্তু অঙ্কগুলাই 6-7 লাইন। এগুলোর ভিতর বোর্ড কোশ্চেন আছে, অনেক কিছুই আছে, সবকিছু কম্বাইন করা। শোনো, বোর্ড টু বোর্ড কখনোই কোশ্চেন হয় না, বুঝছো? রাজশাহী বোর্ড অন্তত বোর্ডের কোশ্চেন কপি করে না, নিজের আঙ্গিকে দেয়। অর্থাৎ বোর্ড কোশ্চেন করে খুব একটা লাভ হবে এটা ভাবা বৃথা, বুঝছো? কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার থাকা লাগবে, যেভাবেই দেখে আমি পারবো এরকম। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যেভাবেই হোক অঙ্ক মিলাই দিয়ে আসতে পারবা। রাজশাহী বোর্ডে সবসময় কনসেপচুয়াল অঙ্কই হয়। এবার একটু সহজ দিছে যদিও। আচ্ছা, লেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, এই অঙ্কটা সুপার ইন্টারেস্টিং অঙ্ক। সুপার ইন্টারেস্টিং অঙ্ক বলতে মনে হবে কিছুই দেওয়া নাই, কিন্তু অ্যান্সার বের হবে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ঝালরের প্রস্থ 2 মিলিমিটার, আর এইরকম অঙ্ক সাধারণত বুয়েটে আসেনি এখন পর্যন্ত। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ঝালরের প্রস্থ 2 মিলিমিটার, এটা আসবে কোনো না কোনোবার বুয়েটে পাবা। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ঝালরের প্রস্থ 2 মিলিমিটার, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ঝালরের প্রস্থ 2 মিলিমিটার। নবম উজ্জ্বল পট্টি ও দ্বিতীয় অন্ধকার পট্টির মধ্যে দূরত্ব কত? নবম উজ্জ্বল পট্টি ও দ্বিতীয় অন্ধকার পট্টির মধ্যে দূরত্ব কত? অঙ্ক দেখে মনে হচ্ছে না কিছুই তো দেওয়া নাই, জাস্ট একটা ইনফরমেশন দেওয়া আছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ঝালরের প্রস্থ 2 মিলিমিটার। আচ্ছা, ঝালরের প্রস্থ কি ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস এ না ল্যামডা ডিভাইডেড বাই এ? এ, কিন্তু আমি বারবার বলে দিছি ল্যামডা ডিভাইডেড বাই এ। টুয়াইস এ হচ্ছে ডোরার প্রস্থ, বারবার বলে দিছি, এটা ভুল করলে মাথা ফাটায় ফেলবো একবার। ডোরার প্রস্থ বা পট্টির প্রস্থ হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস এ, ঝালরের প্রস্থ হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই এ। এটা কিন্তু এবারও দিছে পরীক্ষায়। আচ্ছা, তাহলে লেখো দেওয়া আছে ঝালরের প্রস্থ বিটা সমান সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই এ সমান সমান 2 মিলিমিটার, অর্থাৎ 2 ইন্টু 10⁻³ মিটার। শুধুমাত্র এটা দেওয়া আছে। এখন বলা আছে নবম উজ্জ্বল পট্টি ও দ্বিতীয় অন্ধকার পট্টির মধ্যে দূরত্ব। তাহলে লেখো কেন্দ্রীয় উজ্জ্বল হতে নবম উজ্জ্বল পট্টির দূরত্ব। কেন্দ্রীয় উজ্জ্বল হতে নবম উজ্জ্বল পট্টির দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল হতে নবম উজ্জ্বল পট্টির দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়? x9 সমান সমান, সূত্র কি হবে? n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তাহলে n এর জায়গায় কত হবে? 9 ল্যামডা ডি ডিভাইডেড বাই a। এটা
তো অনেকেই এখানেই অঙ্কটা স্টপ করে দিবে। কেন স্টপ করে দিবে? ও বলবে যে ল্যামডার মানও দেওয়া নাই, ডি এর মানও দেওয়া নাই, এ এর মানও দেওয়া নাই, এটা বের করবো কেমনে? এখনই অঙ্ক স্টপ করে দিবে। এখন আসো, কেন্দ্রীয় উজ্জ্বল হতে দ্বিতীয় অন্ধকার পট্টির দূরত্ব। দ্বিতীয় অন্ধকার পট্টির দূরত্ব x2 সমান সমান, অন্ধকারের ক্ষেত্রে কি সূত্র? 2n+1 λ/2। সেই ক্ষেত্রে n এর মান কি বসাতে হয়? 1 কম বসাতে হয়। তাহলে 2n+1 অর্থাৎ 2 × 1 + 1 λd ডিভাইডেড বাই টুয়াইস a। তাহলে দেখো 3 λd ডিভাইডেড বাই টুয়াইস a, এটা আসতেছে। চাইছে আমাদের থেকে কি? নবম উজ্জ্বল পট্টি এবং দ্বিতীয় অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব। লেখো, অতএব নবম উজ্জ্বল পট্টি ও দ্বিতীয় অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব। দ্বিতীয় অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব সমান সমান কি হবে? x9 - x2। তাহলে x9 ছিল 9 λd ডিভাইডেড বাই a, x2 হচ্ছে 3 λd ডিভাইডেড বাই টুয়াইস a। লসাগু করো, 2a এ এ মিল আছে 9 × 2 = 18 λd মাইনাস 2a মিল আছে 3 λd সমান সমান, দেখো আসে 15 λd ডিভাইড বাই টুয়াইস a। এটাকে এইভাবে লেখা যায় না? 15 ডিভাইডেড বাই 2 ইন্টু λd ডিভাইডেড বাই a লেখা যায় কিনা? দেখো এটা লসাগু করে আসে 15 λd ডিভাইড বাই টুয়াইস a। তো 15 ডিভাইড বাই 2 এটাকে আলাদা করে লেখা যায় না এইভাবে? আর λd ডিভাইড বাই a লিখলাম, গুণ হিসেবে লিখলাম। এখন দেখো 15 ডিভাইডেড বাই 2 এইটা থাকলো, এই λd ডিভাইড বাই a এর মানটা আমাদের জানা আছে 2 মিলিমিটার। এটা ছিল 2 মিলিমিটার বা 2 × 10⁻³ মিটার। তাহলে দেখো এই দুই কাটে, অ্যান্সার হবে 15 × 10⁻³ মিটার। হ্যাঁ, এটা তুমি অবশ্য ওখানেও বসাইতে পারতা। বলো, λd ডিভাইড বাই a কমন নিতা কোথায়? এখানে লসাগু না করে চাইতে করতে পারো, কোনো সমস্যা নাই। λd ডিভাইড বাই a কমন নিলে 9 - 3 ডিভাইড বাই 2 আসে। এখানেও মান বসানো যেত, কিন্তু এই যে এখানেও কিন্তু মান বসানো যেত, কথা কি বুঝছো? এখানে মান বসাই দিয়ে বিয়োগ করা যেত, কিন্তু 9 λd ডিভাইড বাই a, তো 9 থাকলো, λd ডিভাইড বাই a এর মান কিন্তু আমাদের জানা, তাহলে 9 × সামথিং। আবার এইখানে দেখো 3 λd ডিভাইড বাই টুয়াইস a, তাহলে 3 ডিভাইড বাই 2 থাকলো, λd ডিভাইড বাই a এর মানটা জানা, তো দুইটা বের করে বিয়োগ করে দিলেও একই অ্যান্সারই আসবে। তো আমি করছি কি, মানটা শুধুমাত্র একটা জায়গায় বসাইছি, বুঝছো? এটা করার জন্য শেষ পর্যন্ত এভাবে করছি। দুইভাবেই করা যেত, এখানেও তুমি মান বসাই দিতে পারতা, এখানে মান বসাই দিতে পারতা, দুইটা বিয়োগ করলেও কিন্তু একই অ্যান্সারই আসে। আচ্ছা, এখন আসো ইয়ং এর দ্বিচির পরীক্ষার লাস্ট অঙ্ক। লেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ইয়ং এর দ্বিচির পরীক্ষায়
600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে পর্দার একটি অংশে 12টি পট্টি পাওয়া যায়। 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 আলোক তরঙ্গ দৈর্ঘ্যকে পরিবর্তন করে আলোক তরঙ্গ দৈর্ঘ্যকে পরিবর্তন করে আলোক তরঙ্গ দৈর্ঘ্যকে পরিবর্তন করে 400 ন্যানোমিটার করা হলে আলোক তরঙ্গ দৈর্ঘ্যকে পরিবর্তন করে 400 ন্যানোমিটার করা হলে পর্দার ওই অংশে পট্টি কত? পর্দার ওই অংশে পট্টির সংখ্যা কত? পর্দার ওই অংশে পট্টির সংখ্যা কত? তাহলে দেখো বলা হচ্ছে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে পর্দার একটা অংশে 12টা পট্টি পাওয়া যায়। এখন তুমি যখন তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ করে দিছো, সেটা করে দিছো 400 ন্যানোমিটার, তখন ওই অংশে অর্থাৎ তখন পর্দার ওই অংশে পট্টির সংখ্যা কত? তো যখন তুমি দেখবা এরকম একটা অঙ্কে পট্টির সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্যের কথা উল্লেখ আছে, তখন জাস্ট এই সূত্রটা ব্যবহার করবা, n1 λ1, এই সূত্রটা তোমাদের বইয়ে নাই, সমান সমান n2 λ2। অর্থাৎ পট্টির সংখ্যা ইনটু আদি তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান পরবর্তী পট্টির সংখ্যা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করার কারণে যে পট্টির সংখ্যা হয়ে গেছে সেইটা ইনটু পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্য। এটা সবসময় সমান হবে, অর্থাৎ প্রথম অংশের এই দুইটার গুণফল পরের অংশের এই দুইটার গুণফল সমান হবে। যখনই তুমি দেখবা পট্টির সংখ্যা, এই পর্যন্ত অঙ্ক করছি কখনোই কিন্তু পট্টির সংখ্যা ছিল না, পট্টির সংখ্যা 10টা 20টা এভাবে কিন্তু ছিল না, বুঝছো? পট্টির সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য যখনই দেখবা তখনই তোমার এই সূত্র মাথায় আসবে। তাহলে হ্যাঁ 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 এটা করা যাবে, বোর্ডে করা। বোর্ডে অঙ্ক আসা একটু মুশকিল, আসেনি, আসতেও পারে, কারণ যেহেতু বইয়ের সূত্রটা নাই তো নাও আসতে পারে। দেখো প্রথম ক্ষেত্রে 12টি পট্টি পাওয়া গেছিল 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে। পরে যে তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ করে 400 করা হয়েছিল, বলছে n2 এর মান কত? তাহলে n2 কত হবে? এই শূন্য গেল, এই শূন্য গেল, এই শূন্য গেল, এই শূন্য গেল, 4 দিয়ে দিলে 3, 3 6 18, 18টি পট্টি পাওয়া যাবে। 18টি পট্টি পাওয়া যাবে। তোমাদের একটা অঙ্ক এইচডব্লিউ দিব, সেটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব, সেটা ছবি গ্রুপে দিয়ে দিব। জাস্ট একটা বিষয় মনে রাখো, সেটা হচ্ছে ধরো বায়ু মাধ্যম একটা, এখন বায়ু মাধ্যমে তুমি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা সম্পাদন করছো। এখন ফুল সিস্টেমটাকে তুমি যদি পানি মাধ্যমে নিয়ে যাও, তাহলে বায়ু মাধ্যমে ডোরাপ্রস্থ যত পাবা, পানি মাধ্যমেও কি ডোরাপ্রস্থ তত পাবা কি না? ডোরাপ্রস্থ মানে কি ল্যামডা টি ডিভাইড বাই টুয়াইস এ, তাই না? এখন পুরো সিস্টেমটাকে, সেম সিস্টেমটাকে তুমি নিয়ে গেছো বায়ু থেকে পানিতে, তার মানে ডিও সেম থাকবে, এও সেম থাকবে, কারণ সিস্টেম সেম। বাট আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা কি সেম থাকবে? ল্যামডা মানে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য না? বায়ু মাধ্যমে যে ল্যামডা হবে, পানি মাধ্যমে কি ল্যামডা একই হবে? এক হবে না কিন্তু, কারণ পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক আলাদা, আর প্রতিসরণাঙ্কের সাথে ল্যামডার সম্পর্ক দেখাইছিলাম না? এই সংক্রান্ত অঙ্ক কিন্তু হয়েছে। প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রতিসরণাঙ্ক বাড়লে আলোর বেগ কমে। তাহলে প্রতিসরণাঙ্ক তুমি যদি বায়ু মাধ্যম থেকে তুমি যদি সিস্টেমটাকে পানি মাধ্যমে নিয়ে যাও, অবশ্যই প্রতিসরণাঙ্ক বাড়বে। প্রতিসরণাঙ্ক বাড়া মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমবে।
কারণ আলোর বেগও কমবে, বেগ ভি সমান সমান কি এফ ল্যামডা, তার ল্যামডাও কমবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমবে। তার মানে তুমি যদি কোনো একটা সিস্টেমটাকে ইয়ং এর দ্বিচির পরীক্ষার সিস্টেমটাকে তুমি যদি বায়ু মাধ্যমে রাখো, তখন যে ডোরাপ্রস্থ পাবা, পানির মাধ্যমে নিয়ে গেলে কিন্তু ডোরাপ্রস্থ চেঞ্জ হয়ে যাবে। এটা বোর্ডে আসার জন্য একটা হট টপিক, বুঝছো, অনেকবার দিছে বোর্ডে। জাস্ট এই থিওরিটা মনে রাখলেই পারবা, বুঝছো। ল্যামডা চেঞ্জ হয়ে যাবে, সবকিছু সেম থাকবে কারণ সিস্টেম সেম আছে, ল্যামডাটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ল্যামডা মানে কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। অবশ্যই বায়ু থেকে পানিতে নিয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্য তো জীবনেও সেম থাকবে না, তাই না? এইচডব্লিউ দিব। এই ছিল হচ্ছে আমাদের ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এখন আসো অপবর্তন, যাকে বলা হয় ইংলিশে ডিফ্রাকশন। অপবর্তন বা ডিফ্রাকশন, অপবর্তন বা ডিফ্রাকশন। আচ্ছা, তো অপবর্তন বা ডিফ্রাকশন বলতে কি বোঝানো হয়, এটা আগে সংজ্ঞা লিখে নাও, তারপর বুঝাচ্ছি। দেখো, আলো আলো অতি সূক্ষ্ম চির, আলো অতি সূক্ষ্ম চির বা ধার, ধার ঘেঁষে ধার ঘেঁষে যাওয়ার সময়, আলো অতি সূক্ষ্ম চির বা ধার ঘেঁষে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের ভিতরে বেঁকে যায়। আলো অতি সূক্ষ্ম চির বা ধার ঘেঁষে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের ভিতরে বেঁকে যায়। বেঁকে যায়, আলোর এই ঘটনাকে অপবর্তন বা ডিফ্রাকশন বলে। অপবর্তন বা ডিফ্রাকশন বলে। অপবর্তন বা ডিফ্রাকশন বলে। অপবর্তন বা ডিফ্রাকশন বলে। আচ্ছা, তাহলে দেখো, একটা সোর্স রাখা আছে, সোর্স হিসেবে মোমবাতি ব্যবহার করছি। এটা হলো একটা পর্দা, এটা হচ্ছে একটা পর্দা, আর এটা হলো একটা প্রতিবন্ধক, ভৌত প্রতিবন্ধক। ভৌত প্রতিবন্ধক হিসেবে ধরো আমি কাঠ ব্যবহার করছি। কাঠ ব্যবহার করছি যেন আলো পর্দাতে না পড়তে পারে। এটা হলো প্রতিবন্ধক। প্রতিবন্ধক হিসেবে তুমি যে কোনো কিছুই ব্যবহার করতে পারো, কাগজ, কাঠ ব্যবহার করতে পারো। প্রতিবন্ধক ব্যবহার করছি। তাহলে দেখো, আমি প্রতিবন্ধকের ডান পাশে রাখছি পর্দা, আর বাম পাশে রাখছি সোর্স। তো সোর্স থেকে যে আলোটা আছে, এই সোর্স থেকে আলোটা এইভাবে, দাঁড়াও একটু, দেখো
সোর্স থেকে আলোটা এইভাবে এইভাবে ছড়ে যাবে, এখানে যাবে, দেন এইখানে একটা ধার আছে, সোর্স থেকে আলো বের হয়ে এই দিকে যাবে, তাই না? ধার ঘেঁষে সোর্স থেকে এভাবে যাবে। এখন তুমি বুঝতেইছো এগুলো হচ্ছে উজ্জ্বল অঞ্চল, উজ্জ্বল অঞ্চল। আর এদিকে এটাও কি হবে? উজ্জ্বল অঞ্চল হবে না, কারণ আলো তো এই দিকে অবশ্যই যাচ্ছে, তাই না? এইদিকে অবশ্যই যাচ্ছে, বাট এখানে প্রতিবন্ধক থাকার কারণে এখানে আলো প্রবেশ করতেছে না, এটা তো প্রতিবন্ধক। এইদিকে কি এটা ভেদ করে কি আলো এইদিকে পর্দায় পড়তে পারবে? পড়তে পারবে না। আচ্ছা, তাহলে এটাও উজ্জ্বল অঞ্চল। তো তোমাদের মনে হইতে পারে যে এইটা পুরোপুরি অন্ধকার অঞ্চল, এতটুকু ধরে নিলাম এম এন। এম এন হচ্ছে অন্ধকার অঞ্চল, যেখানে কোনো আলো নাই, থাকার কিন্তু কথাও না, কারণ এখানে প্রতিবন্ধক আছে। আলো তো এই প্রতিবন্ধক ভেদ করে এখানে যে পড়তে পারবেন না, তাই না? এখানে কোনো আলো থাকার কথা না, কিন্তু আলো থাকে। এখানে অধিক উজ্জ্বল অঞ্চল দেখতে পারবা, বাট এখানে দেখবা মৃদু আলো, খুবই স্বল্প আলো এই এরিয়াতে তুমি দেখতে পারবা। সমগ্র এরিয়াতে না দেখতে পারলেও অন্তত ধরো এই এরিয়া পর্যন্ত, এখানে এই এরিয়া পর্যন্ত মৃদু আলো দেখতে পারবা, কিন্তু যেটা কিনা আসলেই দেখার কথা ছিল না। দেখার কথা কিন্তু ছিল না। তো এই ঘটনাটা কেন ঘটতেছে? এই ঘটনাটা ঘটতেছে শুধুমাত্রই অপবর্তনের কারণে, অপবর্তনের কারণে। এখন তুমি বলতে পারো যে ভাই, এখানে প্রতিবন্ধক থাকার কারণেও কিভাবে এখানে আলো ঢুকতেছে বা স্বল্প আলো আমরা কিভাবে দেখতে পাচ্ছি? এইটার ব্যাখ্যা হচ্ছে তরঙ্গ মুখ বা হাইগেন্সের নীতি। হাইগেন্সের নীতির মাধ্যমে আমরা কি জানতাম? যে আলো গলীয় তরঙ্গমুখ, সোর্স যদি কাছে থাকে তাহলে তার কাছাকাছি অবস্থানে গলীয় তরঙ্গমুখ সৃষ্টি করে আলো। তাহলে দেখো এখানে গলীয় তরঙ্গমুখ সৃষ্টি হবে, এখানে গলীয় তরঙ্গমুখ সৃষ্টি হবে। আচ্ছা, এখন গলীয় তরঙ্গমুখগুলো কি করে? সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে না? সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে, এগুলো সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। এখান থেকে আবার নতুন কি তরঙ্গমুখ সৃষ্টি হয় না? তরঙ্গমুখ সৃষ্টি হবে। দেখো আবার এখান থেকে কি হবে? তরঙ্গমুখ সৃষ্টি হবে। দেখো তো এই তরঙ্গমুখগুলো এই জায়গার ভিতরে ঢুকে গেছে না? এই তরঙ্গমুখগুলো এই প্রতিবন্ধকের ভিতরের এরিয়াতে ঢুকে পড়ছে না? তো যখন তরঙ্গমুখ ঢুকবে তখন কি এদিকে আলো থাকবে না? তরঙ্গমুখ মানে কি? আলোর তরঙ্গ। তরঙ্গমুখ মানে কি? আলোক তরঙ্গ মিলেই তো তরঙ্গমুখ তৈরি করতেছে। তাহলে তরঙ্গমুখ যখন এই প্রতিবন্ধকের ভিতরে পর্দার অংশে ঢুকে পড়বে তখনই বোঝা যাবে যে এখানে তরঙ্গ ঢুকে পড়ছে, আলোক তরঙ্গ ঢুকে পড়ছে। আর আলোক তরঙ্গ ঢুকে যাওয়া মানে কি? জায়গাটা উজ্জ্বল হয়ে যাবে, মৃদু উজ্জ্বল হয়ে যাবে। বুঝছো? তাহলে এটা আমরা ব্যাখ্যা করতে পারি কিসের মাধ্যমে? হাইগেন্সের নীতির মাধ্যমে। এখন দেখো তাহলে অপবর্তন দ্বারা কি বোঝানো হচ্ছে? আলো, আলো যে একটা তরঙ্গ, এটা কি অপবর্তন দ্বারা বোঝানো যাচ্ছে, তাই না? কারণ আলো যদি তরঙ্গ না হইতো অবশ্যই তরঙ্গমুখ সৃষ্টি করতো না। তরঙ্গমুখ সৃষ্টি না করলে এই জায়গাতে আলোও পাইতা না। বুঝছো? এটা জাস্ট খালি বোঝার জন্য যে অপবর্তনটা কিভাবে কাজ করে। এটা চাইলে তুলে নিতে পারো বোঝার জন্য, তাছাড়া পরবর্তীতে একটু সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে। আচ্ছা, এখন আসো অপবর্তন। এটা হয় একক চিরের দরুন, একক চিরের দরুন। এখানে কিন্তু দুইটা চির থাকে না, এখানে শুধুমাত্র একটা চির থাকে অথবা ধার, সূক্ষ্ম ধার বিদ্যমান থাকে। অপবর্তন কি হয়? একক চিরের দরুন। ইয়ং এর ছিল দুইটা চির, অপবর্তনে একটা চির। ইয়ং এর ছিল দুইটা চির আর অপবর্তনে কি হবে? একটা চির। অপবর্তনের ক্ষেত্রে দেখো
যদি সমান্তরাল আলো এই চিরে পড়ে, সমান্তরাল আলো যদি চিরে পড়ে, তো সমান্তরাল আলোকে এইভাবেই দেখানো যেতে পারে। সমান্তরাল আলো যদি চিরে পড়ে তাহলে এইটা কি এইভাবে পর্দাতে পড়ার কথা না? দেখো তো, ধরো আমি এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করছি, উত্তল লেন্সের অপর নাম কি? উত্তল বা অভিসারী, উত্তল বা অভিসারী। তাহলে সমান্তরাল আলোক রশ্মি এই উত্তল লেন্সে পড়ে উত্তল লেন্সে পড়ে একেবারে সেন্টারে যাওয়ার কথা, একেবারে সেন্টারে থাকার কথা, অবশ্যই থাকবে। তো এটাকে যদি সেন্টারে তুমি যদি কোনো উজ্জ্বল অবস্থার সৃষ্টি দেখতে পাও বা উজ্জ্বল অবস্থা দেখতে পাও, তাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। তুমি বলতে কিসে? দ্বিচিরে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমরা বলতাম সেন্ট্রাল যে আলো সেটাকে বলতাম আমরা কেন্দ্রীয় উজ্জ্বল, আর এখানে বলবা মুখ্য অথবা চরম অবস্থা। মুখ্য বা চরম বিন্দু। অবম বিন্দু, অবম বিন্দু মানে হচ্ছে অন্ধকার, বলছিলাম অন্ধকারের অপর নাম হলো অবম। আর মুখ্য বা চরম মানে হলো উজ্জ্বল। মুখ্য বা চরম বিন্দু সেন্টারে থাকলে সেটাকে কি বলা হবে? কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। চরম বিন্দু বা মুখ্য এটা হচ্ছে উজ্জ্বলকে বোঝানো হয়, আর যদি সেটা সেন্টারে থাকে তার মানে সেটার নাম কি হবে? কেন্দ্রীয় চরম। বুঝছো? কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। ওখানে নাম দেওয়া ছিল কেন্দ্রীয় উজ্জ্বল ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, আর এখানে এটার নাম হবে কেন্দ্রীয় চরম, চরম। বাকি সবগুলো হচ্ছে শুধু চরম বিন্দু। হ্যাঁ, মুখ্য বা চরম বিন্দু। হ্যাঁ, শুধুমাত্র চরম বিন্দু বললেই, চরম বিন্দুই বেশি লেখা থাকে, চরম বিন্দু। বুঝছো? চরম বিন্দু, চরম বিন্দু মানে হলো উজ্জ্বল বিন্দু, আর অবম বিন্দু মানে হলো অন্ধকার বিন্দু। অন্ধকার বলা হয়তো ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, আর অবম বলা হবে হচ্ছে তোমার এই অপবর্তনে। অপবর্তনে বলা হবে অবম। অবম, অবম মানে অন্ধকার, অবম বা অন্ধকার, উজ্জ্বল বা চরম। অবম বা অন্ধকার, উজ্জ্বল বা চরম। অবম বা অন্ধকার, উজ্জ্বল বা চরম। আচ্ছা, এখন তুমি এখানে মুখ্য চরম বিন্দু পাচ্ছ সেন্ট্রাল এরিয়াতে। অপবর্তন মানে কি? বলছিলাম যে চির যদি ঘেঁষে যায় বা ধার ঘেঁষে যায় তখন কি হয়? আলো বেঁকে যায় না? বেঁকে যাওয়ার কথা বলছি। তো কি হবে? এই আলোগুলো সমান্তরাল আলো দেখবা যে এইভাবে বেঁকে যাচ্ছে, সমান্তরাল আলো এভাবে বেঁকে যাবে। ধরো এটার সাথে থিটা কোণ তৈরি করে বেঁকে গেছে, এটার সাথে থিটা কোণ তৈরি করে বেঁকে গেছে। তো যদি বেঁকে যায়, বেঁকে যাওয়ার পরে এই উত্তল লেন্সে পড়ছে। উত্তল লেন্সে পড়া মানে কি? জাস্ট অভিসারী করে দিবে, এটা একবারই দেখায়, মিলিত করে দিল। তো তুমি এখানে একটা উজ্জ্বল অবস্থা দেখতে পাবা যার নাম হবে শুধু চরম, যার নাম হবে শুধু চরম। চরম বিন্দু, চরম বিন্দু, অবম বিন্দু। অবম বিন্দু মানে হলো অন্ধকার বিন্দু, চরম বিন্দু মানে হলো উজ্জ্বল বিন্দু। যেহেতু আলো মিলিত হয়েছে তার মানে আলো মিলিত হইলে কি হবে? উজ্জ্বল বিন্দু হবে না? অবম বিন্দু হচ্ছে এই যে চরম বিন্দু দেখতেছো না, এই চরম বিন্দুর মাঝখানে মাঝখানে অবম বিন্দু পাবা। অর্থাৎ তুমি ইয়ং এর দ্বিচির পরীক্ষায় যেরকম পাইছিলা
কেন্দ্রীয় উজ্জ্বল, তারপর অন্ধকার। এখানেও মাঝে মাঝে অন্ধকার বিন্দু পাবা, অন্ধকার তারপর একটু উজ্জ্বল, তারপর অন্ধকার একটু উজ্জ্বল, এইভাবে পাবা। বুঝছো? অবম বিন্দুগুলো মাঝে মাঝে থাকবে। হ্যাঁ, আর অবম বিন্দু তো আমি এভাবে দেখাইতে পারবো না। দেখাইতে পারবো? কারণ দুইটা আলোক রশ্মি যখন মিলিত হবে তখন উজ্জ্বল বিন্দু দেখা দেখা যাবে, তখন কি আর অবম বিন্দু দেখা যাবে? তো এখানে তো আলাদা করে আমরা অবম বিন্দু দেখাইতে পারবো না। বুঝছো? আচ্ছা, এখন আসো, এই অপবর্তন হয় দুই প্রকার। একটা হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর আরেকটি হলো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। এটা একটু আমরা লিখে নিব, এটা খ নাম্বারে আসে। অপবর্তন দুই প্রকার। একটা হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর আরেকটি হলো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন এবং ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তো প্রথমে আসি ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এটা লিখে নেওয়ার থেকে তুমি যদি চিত্র আঁকায় রাখো তাহলে সবচেয়ে বেশি ভালো মনে থাকবে। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে কি হয়, ধরো এটা সোর্স, আর চির থাকবে এই ক্ষেত্রে কয়টা? একটা। একক চিরের দরুন অপবর্তন হয়, একটা চির, তাহলে এটা চির, আর এটা হলো পর্দা। তো ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে দেখো, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে এই উৎস থেকে চির এবং চির থেকে পর্দা, এইটার অবশ্যই একটা সসীম হইতে হবে, অথবা দুইটাই সসীম হতে পারে, অথবা একটা সসীম একটা অসীম হইতে পারে। অর্থাৎ ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে এই যে উৎস থেকে চির এবং চির থেকে পর্দা, এই দুইটার ভিতরের দূরত্ব যেটা আছে, এই দুইটা দূরত্বের যে কোনো একটাকে সসীম হইতে হবে। তাহলে দেখো তিনটা কেস হইতে পারে। একটা হলো এটা সসীম হতে পারে, আবার এখান থেকে এটাও সসীম হতে পারে। সসীম অর্থাৎ সোর্স থেকে এক চির, এটাও সসীম হতে পারে, এক চির থেকে পর্দা, এটাও সসীম হতে পারে। এটা একটা কন্ডিশন ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের। এখন দেখো, সোর্স থেকে চির এটা সসীম, বাট চির থেকে পর্দা এইটা হতে পারে অসীম, ইনফিনিটি। অথবা সোর্স থেকে চির এইটা অসীম, কিন্তু অবশ্যই তাহলে চির থেকে পর্দাকে হইতে হবে সসীম। বুঝছো? দেখো, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের শর্ত হচ্ছে এটা যে সোর্স থেকে চির অথবা চির থেকে পর্দা, এই দুইটার দূরত্বের যে কোনো দূরত্ব, যে কোনো একটা দূরত্ব অবশ্যই সসীম হতে হবে। দেখো এখানে প্রথম ক্ষেত্রে এটা সসীম, এটাও সসীম, অর্থাৎ সোর্স থেকে চিরের দূরত্ব এবং চির থেকে পর্দার দূরত্ব দুইটাই সসীম। দ্বিতীয় ক্ষেত্রে সোর্স থেকে চিরের দূরত্ব সসীম, বাট চির থেকে পর্দার দূরত্ব অসীম। তৃতীয় ক্ষেত্রে সোর্স থেকে চিরের দূরত্ব অসীম, বাট চির থেকে পর্দার দূরত্ব সসীম। যে কোনো একটা কিন্তু সসীম আছেই, তাই না? একটা ইনফরমেশন লিখে রাখো, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আলোর তরঙ্গমুখ গোলীয় হয়। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আলোর তরঙ্গমুখ গোলীয় পাওয়া যায়, আলোর গোলীয় তরঙ্গমুখ পাওয়া যায়, আলোর গোলীয় তরঙ্গমুখ পাওয়া যায়।
দেখি বলতে পারবা কেন আলোর গোলীয় তরঙ্গমুখ পাওয়া গেল? কারণ দেখো, একটা অসীম হলেও আরেকটা সসীম আছেই। আর গোলীয় তরঙ্গমুখ তখনই হয় যখন সোর্সের কাছাকাছি আলো পাস করে, তাই না? এখানে দেখো একটা কিন্তু সসীম আছেই, তো সসীম থাকা মানে অবশ্যই সেখানে গোলীয় তরঙ্গমুখ সৃষ্টি হইতে পারে। এখন আসো ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে। লেখো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহফার ফ্রনহফার শ্রেণীর অপবর্তন বুঝতেই পারতেছো, এটাও অসীম, এটাও অসীম। ওখানে ছিল যে কোনো একটা সসীম হইতে হবে, আর ফ্রনহফারের ক্ষেত্রে দুইটাই অসীম, দুইটাই অসীম। তাহলে এই ক্ষেত্রে আলোর কোন ধরনের তরঙ্গমুখ পাওয়া উচিত? দুইটাই অসীম। অসীম দূরত্ব থেকে যদি আলো আসে তাহলে তরঙ্গমুখ কেমন হয়? সমতল। বলছিলাম সূর্যের আলো অসীম দূরত্ব থেকে আসে না, এজন্য বলছিলাম এটার তরঙ্গমুখ হয় সমতল। তাহলে এখানে সমতল তরঙ্গমুখ দেখা যাবে, আলোর সমতল তরঙ্গমুখ পাওয়া যাবে, সমতল তরঙ্গমুখ পাওয়া যায়। আলোর সমতল তরঙ্গমুখ পাওয়া যায়। এটা তো চির, এটাই চির, এটাই চির রে, এটাই চির, এটাই তো চির। ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে উৎস থেকে চিরের দূরত্ব অসীম, চির থেকে পর্দার দূরত্ব এটাও অসীম, দুইটাই অসীম। এটা হলো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। বুঝছো? জাস্ট 2 মিনিট একটু দেখো। লেখো ইয়ং এর দ্বিচির, ইয়ং এর দ্বিচির এই সূত্রের উল্টা হলো একক চিরের দরুন অপবর্তন, দরুন অপবর্তন। আবার এটার উল্টা, এটার উল্টা হলো অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং। তাহলে দেখো তো, ইয়ং এর দ্বিচিরের উল্টা হলো একক চিরের দরুন অপবর্তন, এটার উল্টা হলো অপবর্তন গ্রেটিং। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে না, ইয়ং এর দ্বিচির যেটা আছে সেটাই কিন্তু অপবর্তন গ্রেটিং এর মতো। উল্টা প্লাস উল্টা মানে হলো সিধা, বুঝছো? একবার উল্টাইলা একটা পাইলা, আবার উল্টাইলা সিধা জিনিস পাইলা। অপবর্তনের ক্ষেত্রে দেখো, কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম থেকে, আগে বলতাম আমরা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, তাই না? এখন হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এনতম চরম বিন্দুর দূরত্ব, এনতম চরম বিন্দুর দূরত্ব। আচ্ছা, এটা এক্স এন, এটা ইয়ং এর দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে কি ছিল? কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম চরম বিন্দু বা এনতম উজ্জ্বল বিন্দুর দূরত্ব এন ল্যামডা ডিভাইডেড বাই এ ছিল না? তো আমি বলছি কি, ইয়ং এর দ্বিচির পরীক্ষার উল্টা হলো অপবর্তন। তাহলে এটা কি হবে? অন্ধকারেরটা হবে এখানে 2n+1
lambda d divided by twice a, 2n plus 1 lambda d divided by twice a। এটাও অপবর্তন, এটা কি অপবর্তন গ্রেডিং? এটাও অপবর্তন, অপবর্তন গ্রেডিং আলাদা। যেখানে n শুরু হবে কি থেকে 1 2 3 4। একটা বিষয় খেয়াল রাখো, ইয়ং এর ডিসির পরীক্ষার ক্ষেত্রে n এর মান যা দেওয়া থাকতো আমরা এক কম বসাইতাম, কিন্তু এখানে কিন্তু তা করা যাবে না। এখানে n এর মান যা দেওয়া থাকবে সেটাই, অপবর্তনের ক্ষেত্রে n এর মান যা দেওয়া থাকবে সেটাই। সূত্র হবে 2n plus 1 lambda d divided by twice a, মাইনাস কিন্তু না। তো খেয়াল করলে দেখবা আমি কিন্তু ইয়ং এর ডিসির পরীক্ষাতেও 2n plus 1 বসাইছি, সব জায়গাতেই মাইনাস কিন্তু বসাইনি। মাইনাস বসাইলে কিন্তু ঝামেলা কম ছিল, তবুও বসাইনি। কেন বসাইনি? শুধুমাত্র এই অপবর্তনে এই সূত্র আছে দেখে। অপবর্তনে তুমি 2n minus 1 lambda d divided by twice a বসাতে পারবা না। হ্যাঁ, সূত্র কিন্তু একই, জাস্ট ইয়ং এর ডিসির ক্ষেত্রে n এর মান এক কম বসাতে হয়, অপবর্তনের ক্ষেত্রে সেই ঝামেলা নাই, n এর মান যা দেওয়া থাকবে সেটাই। কেন্দ্রীয় চরম থেকে n-তম চরম বিন্দুর কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব কি ছিল? a sin থিটা সমান সমান n ল্যামডা ছিল, আর এখানে হবে a sin থিটা সমান সমান n ল্যামডা হবে। n ল্যামডা ছিল সেখানে, n ল্যামডা ছিল হচ্ছে ইয়ং এর ডিসির পরীক্ষার ক্ষেত্রে, এখানে কি হবে 2n plus 1 lambda by 2, উল্টা যে 2n plus 1 lambda by 2। একটু ফাস্ট তুলে নাও। কেন্দ্রীয় চরম থেকে n-তম অবম বিন্দুর, এবার অবম বিন্দুর দূরত্ব xn, এটা হবে n lambda d divided by a। এটা তোলার পরে অবম বিন্দুতে চলে যাবা, দেখবা যে কেন্দ্রীয় চরম থেকে n-তম অবম বিন্দুর দূরত্ব হবে n lambda d divided by a, উল্টা যে। একটু তুলে নাও, তুলে নেওয়ার পরে এগুলো অবম করে দাও জাস্ট। অবম বিন্দুর কৌণিক দূরত্ব কি হবে? হ্যাঁ হ্যাঁ, n ল্যামডা। ঠিক আছে, জাস্ট এই বিষয় মনে রাখলেই হবে যে ইয়ং এর ডিসিজ যে কথা, অপবর্তন হচ্ছে তার ডিরেক্ট উল্টা।